রিসেন্ট হয়ে যাওয়া আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি এবং টেকনিশিয়ান পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। সায়েন্সের প্র্যাকটিস সেট 3 আজকে আমরা করব, যেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকবে, শুধু প্রশ্ন থাকবে না, প্রশ্নের সঙ্গে কনসেপ্ট তোমাদেরকে করাবো এবং সেখান থেকে কি কি প্রশ্ন আপকামিং পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। এই প্রশ্নটা আগের দিন আমি HW দিয়েছিলাম, আমরা সেখান থেকে শুরু করছি। রয়েছে বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ার জন্য এনার্জি কারেন্সি কাকে বলে। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনটিপিসি 2025-এ আসা একটা প্রশ্ন, উত্তর হয়ে যাবে আমার এটিপি। কাকে বলা হচ্ছে বাবা? এটিপি। অনেকেই তোমরা উত্তর দিয়েছিলে। এবারে কোশ্চেন হচ্ছে পরের বার কি দিতে পারে। পরের বার তোমাকে দিতে পারে এটিপির পুরো নাম কি। স্যার এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, মানে এসএসসি পরীক্ষায় দিয়েছে বা অন্যান্য পরীক্ষায় দিয়েছে, রেলওয়ে পরীক্ষাতেও দিয়েছে। তো এবারে তোমার আসতে পারে এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। স্যার এটা প্রাণীদেহে কিভাবে উৎপন্ন হয়? প্রাণীদেহের মধ্যে মনে রাখবে শ্বসন বলে একটা প্রক্রিয়া হয়, সেই শ্বসন প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস। এই ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা উৎপন্ন হচ্ছে এটিপি, গ্লাইকোলাইসিস। এবং এই ক্রেবস চক্র ঘটছে মাইটোকন্ড্রিয়ায় আর গ্লাইকোলাইসিস ঘটছে সাইটোপ্লাজমে। তাহলে এই মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমের মধ্যে যে দুটো প্রক্রিয়া ঘটছে সেটা হচ্ছে ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস, এবং এর মাধ্যমেই এটিপি তৈরি হচ্ছে। বেশিরভাগটা তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হচ্ছে বেশিরভাগ এটিপি। এবং এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হচ্ছে। এ কি করছে? এই খাদ্যের সরল অংশকে ভাঙছে। আমরা যে খাদ্য খাচ্ছি তার সরল অংশ গ্লুকোজকে ভাঙছে, ভেঙে কি করছে? এটিপি তৈরি করছে। এবং সেই এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি, সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি। এই যে আমি চেল্লাচ্ছি, এই শক্তি আমার খরচ হচ্ছে, এই শক্তি আমি পাচ্ছি কোথা থেকে? খাবার থেকে। সেই খাবারের মধ্যে কি আছে? এটিপি রয়েছে। এবং এটিপি কি করছে না, মাইটোকন্ড্রিয়া এটিপিতে ভেঙে দিচ্ছে এবং শক্তি উৎপন্ন করছে। স্যার খাবারের মধ্যে এটিপি আসছে কোথা থেকে? চলো আরেকটুখানি গভীরে যাই। আরেকটু গভীরে যদি যাই আমরা, তাহলে এই এটিপি উৎপন্ন হচ্ছে এডিপি প্লাস পিআই থেকে। স্যার এটিপি প্লাস পিআই এটা মানে কি? এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট আর পিআই মানে হচ্ছে অজৈব ফসফেট। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট আর অজৈব ফসফেট পরস্পর যুক্ত হচ্ছে। স্যার কিভাবে যুক্ত হচ্ছে না, সূর্যালোকের উপস্থিতিতে এরা যুক্ত হচ্ছে। সূর্যালোকের উপস্থিতিতে যুক্ত হচ্ছে সৌরশক্তিকে, সূর্যের শক্তিকে। এই এডিপি প্লাস পিআই এরা মিলে এটিপি তৈরি করছে, এটিপির মধ্যে সঞ্চয় করছে। বলে এটা তো স্যার উদ্ভিদরা করে। একদম, এটা উদ্ভিদরা করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে করছে। উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে এডিপি প্লাস পিআইকে যুক্ত করছে এবং সূর্যালোকের শক্তিকে কি করছে? এটিপির মধ্যে আবদ্ধ করছে রাসায়নিক শক্তি রূপে। ক্লিয়ার? একদম। তাহলে সেই শক্তি খাবারের মধ্যে আসছে এবং সেই উদ্ভিদদের তৈরি খাবার অন্যান্য প্রাণীরা প্রত্যক্ষভাবে খাচ্ছে বা পরোক্ষভাবে খাচ্ছে। স্যার প্রত্যক্ষভাবে মানে প্রত্যক্ষ ডাইরেক্ট তুমি সবুজ উদ্ভিদকে খেয়ে নিচ্ছ, শাকসবজি খেয়ে নিচ্ছ, ফলমূল খেয়ে নিচ্ছ, ডাইরেক্ট ওখান থেকে পাচ্ছ। বা সেই সবুজ উদ্ভিদকে কোনো প্রাণী খাচ্ছে, তারপরে সেই প্রাণীকে তুমি খাচ্ছ। তাহলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কি আসছে? তোমার দেহে এই উদ্ভিদদের তৈরি এটিপি চলে আসছে, সৌরশক্তি চলে আসছে, যেটা কিনা মাইটোকন্ড্রিয়া ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে আবার এটিপির মধ্যে রূপান্তর করে দিচ্ছে। খাদ্যের মধ্যে যে এটিপি ছিল সেই এটিপিকে ভেঙে সে মাইটোকন্ড্রিয়া কি করছে? সেই খাদ্যের মধ্যে লুকিয়ে থাকা এটিপিকে আবার বাইরে টেনে বার করে নিয়ে আসছে ক্রেবস চক্রের মাধ্যমে এবং সেটাকে শক্তিরূপে বাইরে মুক্ত করে দিচ্ছে। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। দেখো আরআরবি গ্রুপ ডি রিসেন্ট যে পরীক্ষা হয়েছে তার প্রশ্ন বলেছে কোষ বিভাজনের কোন পদ্ধতিতে ডিপ্লয়েড ক্রোমোজোম ভেঙে গিয়ে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে। ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে কি করে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় একটু কনসেপ্ট তোমরা জেনে নাও, তারপরে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জলের দরে ফলের রসের মতো করতে পারবে। দেখো মানুষের জনন প্রক্রিয়ায় এখানে থাকে কি? এখানে থাকে একটা স্ত্রী একটা পুরুষ, ঠিক আছে? দেখো স্ত্রী দেহ রয়েছে এখানে, এখানে রয়েছে একটা পুরুষ। এবারে আমরা জানি মানুষের মধ্যে স্ত্রী হোক বা পুরুষ হোক, প্রত্যেকের দেহের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম আছে। 46টা বা 23 জোড়া। এই 23 জোড়া বলছি কেন? এই যখনই জোড়ায় জোড়ায় থাকবে তখন আমরা বলবো তাকে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। 2-এর গুণিতকে থাকা মানে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকা। তার মানে মানুষের দেহকোষের মধ্যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এবারে যখন এই মানুষরা গ্যামেট তৈরি করে, মানে পুরুষরা কি করে? শুক্রাণু তৈরি করে, স্ত্রীরা কি করে? ডিম্বাণু তৈরি করে। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু যখন উৎপন্ন হয়, এই হচ্ছে শুক্রাণু তৈরি করলো। এই শুক্রাণু তৈরি যখন করছে তখন এই শুক্রাণুর মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। শুক্রাণুর মধ্যে কি হয়ে যায়? 23টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে।
মানে এন সংখ্যক ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তেমনই ভাবে এখানে এখানে ডিম্বাণুর মধ্যেও দেখো 23টা ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। এবং এই অর্ধেক সংখ্যক যে ক্রোমোজোম তৈরি হচ্ছে তাকে আমরা বলছি এন নাম্বার বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাহলে এই ডিপ্লয়েড ক্রোমোজোম ছিল, এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম হয়ে গেল কার মধ্যে? গ্যামেটের মধ্যে। গ্যামেট কি কি? শুক্রাণু ডিম্বাণু। এবার এই শুক্রাণু ডিম্বাণু যখন আবার মিলিত হবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, মিলিত হয়ে কি তৈরি করবে? মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, জাইগোট তৈরি করবে এবং সেই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, আর ভ্রূণ থেকে কি হবে? নতুন সন্তান সন্ততি জন্ম নেবে। তাহলে এই 23টা ক্রোমোজোম এখান থেকে এলো, 23টা ক্রোমোজোম এখান থেকে এলো, শুক্রাণু থেকে 23টা ক্রোমোজোম, ডিম্বাণু থেকে 23টা ক্রোমোজোম, মোট 46টা ক্রোমোজোম হয়ে গেল। এবং এই 46টা হচ্ছে তোমার মানুষের দেহের মধ্যে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। সে আবার যখন বড় হবে, সে যখন আবার ডিম্বাণু শুক্রাণু উৎপন্ন করবে, তার দেহের মধ্যে আবার 46টা থেকে হাফ 23টা চলে আসবে। এরকম করে মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা প্রজন্মে, প্রত্যেকটা বংশের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টা করে নির্দিষ্ট থাকছে। বলে স্যার সবই তো বুঝলাম, এই প্রথমে 46টা ছিল, তারপর 23টা হলো, এই 46 থেকে 23 হচ্ছে, এটা কোন প্রক্রিয়ায় ঘটছে? এই প্রক্রিয়ার নাম হচ্ছে বাবা মিওসিস প্রক্রিয়া। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? চলে এসো এবার কোশ্চেনের আমরা অ্যান্সার করি। দেখো এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? স্যার মিওসিস প্রক্রিয়ায়। মনে রাখবে মিওসিসকে এই জন্য আমরা হ্রাস বিভাজন বলে থাকি। মিওসিসকে আমরা কি বলি? হ্রাস বিভাজন বলে থাকি। ক্লিয়ার? মিওসিস ঘটে দুটো ধাপের মধ্যে, সেটা আমি আগের ক্লাসের মধ্যে বলেছি, একবার দেখে নেবে। চলে আসো পরের কোশ্চেনে। দেওয়া আছে জীবের যৌন প্রজনন সম্পর্কে কোন বৈশিষ্ট্যটা নির্বাচন করা হয়, বা কোনটা এখানে সঠিক দেওয়া আছে। দেখো সেম কনসেপ্টের উপরে কোশ্চেন দেওয়া আছে, বলেছে এটি পিতামাতার হুবহু অনুরূপ বংশধর তৈরি করে। দেখো পিতামাতার হুবহু কি অনুরূপ বংশধর তৈরি হয় সবসময়? হয়তো পিতার মতো দেখতে হয় ছেলেপুলেরা, কিন্তু সবসময় কি হুবহু তৈরি হয়? না, সবসময় হয় না। তাহলে এই উত্তরটা আমার সঠিক নয়। দেখো পরের পয়েন্ট বলেছে এটি প্রচুর সংখ্যক বংশধর তৈরি করে। প্রচুর সংখ্যক বংশধর তো তৈরি করে, কিন্তু এখানে কিন্তু প্রচুর সংখ্যক জাইগট নষ্টও হয়। স্যার কি করে নষ্ট হয়? এখানে একবারে একটা পুরুষদের দেহ থেকে প্রায় লক্ষাধিক শুক্রাণু উৎপন্ন হচ্ছে, আর মহিলাদের দেহ থেকে একবারে বা এক মাসে বলতে পারো একটা ডিম্বাণু নিঃসরণ হয়। তাহলে পুরুষদের এই লক্ষাধিক শুক্রাণু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই প্রচুর সংখ্যক বংশধর এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে? এটা আমার সঠিক হচ্ছে না। বলেছে পরেরটা, এটি বংশধরের মধ্যে দুজন পিতামাতার ডিএনএ একত্রিত করে। একদম ঠিক, এটা একদম ঠিক বলেছে। কেন? কারণ একটু আগেই কনসেপ্টে বললাম, দেখো এখানে পিতার দেহ থেকে 23টা ক্রোমোজোম আসছে, আর মাতার দেহ থেকে, স্ত্রী দেহ থেকে 23খানা ক্রোমোজোম আসছে। কি করে আসছে? না এই শুক্রাণু উৎপন্ন করেছে, এই ডিম্বাণু উৎপন্ন করেছে। তাহলে শুক্রাণুর মধ্যে 23টা, ডিম্বাণুর মধ্যে 23টা, এই 23টা করে ক্রোমোজোম মিলিত হয়ে আবার 46টা ক্রোমোজোম তৈরি করছে। আর এই ক্রোমোজোমের মধ্যেই আছে কে? ডিএনএ। তাহলে এই ডিএনএ পিতা এবং মাতা দুজনেকে একত্রিত করছে। অপশন নাম্বার 3 আমার কিন্তু সঠিক উত্তর। 4 নম্বরটা পড়ে নাও। বলেছে এটি বংশধরদের কাছে শুধুমাত্র একজন পিতামাতার ডিএনএ পাস করছে। একজন পিতামাতার মধ্যে একজনের ডিএনএ পাস করছে না, দুজনেরই ডিএনএ পাস করছে। ডিএনএ কোথায় আছে? ক্রোমোজোমের মধ্যে আছে। তা ডিএনএ কি? ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে একটি বর্তনীতে ধরুন 3টে রোধ আছে, যাদের মান দেওয়া আছে 5, 10 এবং 20 ওহম। এটা ওহমের সিম্বল এরকম দেয়। তাহলে সমান্তরালে যুক্ত করেছে, সমান্তরালে। তাহলে সমতুল্য রোধ কত হবে? সমান্তরালে যুক্ত করলে সমতুল্য রোধের ফর্মুলা 1/r ইকুয়ালস টু 1/r1 1/r2 প্লাস 1/r3। এবার তুমি মানগুলো বসিয়ে দাও। 1/r ইকুয়ালস টু 1/5, পরেরটা হচ্ছে 10, 1/10, পরেরটা হচ্ছে 1/20। এখানে আমরা এলসিএম করব, লসাগু করব, আমরা অঙ্ক জানি। তাহলে দেখো এখানে লসাগু করলে 20 আসবে, উপরে কত হবে? 4 5 20, তাহলে 4 হয়ে যাবে। এখানে 5 2 10, এখানে 20 কে 20, তাহলে কত আসলো? এখানে 4 আর 2 6 1 7, 7/20। 7/20 কিন্তু অ্যান্সার হবে না, কারণ এটা 1/r এর মান। তাহলে r এর মান কত হবে দাদা? r এর মান উল্টে যাবে, 20/7 হয়ে যাবে। 20/7 বাড়িয়ে দাও তোমার হাত। অপশন নাম্বার 4 আমাদের সঠিক উত্তর। এই সমস্ত অঙ্ক ভালো করে যেতে হবে, কারণ বারংবার আসবে এই সমস্ত প্রশ্ন। যতবার পরীক্ষা হবে সংখ্যা চেঞ্জ করে দেবে। হয়তো এখানে 5 10 20 দেওয়া আছে, তোমার 3 4 8 দিয়ে দিল, 10 12 20 দিয়ে দিল, তাহলে সংখ্যা চেঞ্জ করে দেবে। কনসেপ্টটা কি থাকবে? তুমি যদি এই ক্যালকুলেশন করতে পারো,
তুমি এই সমস্ত অঙ্ক তুড়ি মেরে উড়িয়ে দেবে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার ওহমের সূত্র কি প্রকাশ করছে? ওহমের সূত্র দ্বারা কোনটা প্রকাশ করা হচ্ছে বা কার কার মধ্যে সম্পর্ক বার করা হচ্ছে? আমরা জানি ওহমের সূত্র ভি ইকলস টু আইআর। ভি ইকলস টু কি? আইআর। তাহলে এখানে ভি মানে কি বাবা? ভি মানে হচ্ছে ভোল্টেজ, মানে বিভব পার্থক্য। স্যার আই মানে কি? আই মানে হচ্ছে আমি না, আই মানে হচ্ছে কারেন্ট। এই কারেন্ট হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। স্যার আর মানে কি? আর মানে হচ্ছে রোধ। তাহলে এখানে ভোল্টেজ মানে বিভব পার্থক্য, কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর রোধের মধ্যে সম্পর্ক বার করেছে ভি ইকলস টু আইআর। ওহম বাবুজি। তাহলে এই ওহমের সূত্র আমরা পেয়ে যাচ্ছি ভি ইকলস টু আইআর, এবং সেখান থেকে আমরা তিনটে ফর্মুলাও পেয়ে যাব, যে ভি ইকলস টু আইআর বা আই ইকলস টু যদি করো তাহলে আরটা চলে আসবে নিচে, তাহলে আই ইকলস টু ভি বাই আর। আর একটা হয় যদি তুমি আর কে বার করতে চাও তাহলে আই কে নিচে নিয়ে চলে এসো ভি বাই আই। তাহলে আর ইকলস টু কি হয়ে যাচ্ছে? ভি বাই আই হচ্ছে, আই ইকলস টু ভি বাই আর হচ্ছে, এবং ভি ইকলস টু আই আর হচ্ছে। দেখো এই সমস্ত কনসেপ্ট এগুলোকে কিভাবে এলো, ঠিক আছে, এর পেছনের কারণ কি রয়েছে, বা এরপরে তোমরা দেখবে পি ইকলস টু আই স্কোয়ার আর, পি ইকল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকল টু আই স্কোয়ার আর, পি ইকল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকল টু ভি আই। এই সমস্ত যে ফর্মুলাগুলো রয়েছে সেখান থেকে কি কি অঙ্ক দিতে পারে এগুলো ভালো করে করতে হবে। আর ভালো করে করার জন্য কনসেপ্ট চাই। কনসেপ্ট যদি তুমি না পড়তে পারো, আমি তো এখানে যে জাস্ট কোশ্চেনের পিছনের কনসেপ্ট বলছি, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়তে হবে, টপিক ওয়াইজ ধরে ধরে পড়তে হবে, প্রত্যেকটার পিছনের কনসেপ্ট জানতে হবে। যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু কম্পিটিশনে পিছিয়ে পড়বে। আর যদি ভাবো স্যার আপনার কাছ থেকে শিখবো, আপনার কাছ থেকে পুরো সায়েন্সটা আমি জানতে চাই, তাহলে বলবো ভাই ইও স্টাডি অ্যাপের মধ্যে চলে যাও। ইও স্টাডি অ্যাপ পেয়ে যাবে গুগল প্লে স্টোরে বা কমেন্ট বক্সের লিঙ্কের মধ্যে, ডাউনলোড করে নাও ইও স্টাডি অ্যাপ। এখন থেকে শুরু করে দাও, আজ থেকে শুরু করে দাও, কাল নয়, আজ থেকে পড়াশোনা শুরু করো। এখান থেকে পড়বে না, পড়তে হবে না, অন্য কোথা থেকে পড়ো। স্যার বাড়ি থেকে পড়বো, বাড়ি থেকে পড়ো, নিজে নিজে পড়বো, নিজে নিজে পড়ো, কিন্তু যেখান থেকে খুশি পড়ো, তুমি ভাই কনসেপ্ট সহকারে পড়ো। কনসেপ্ট যদি তুমি জানো তাহলে তুমি উত্তর করতে পারবে, কনসেপ্ট না জানলে পারে তুমি ওই 60 পেলে 65 পেলে এতে তোমার কাট অফ ক্লিয়ার হবে না, তুমি 60-70 পেয়েই যাবে, ক্লিয়ার করতে পারবে না। যারা পড়বে তারা দেখবে 80 নম্বর পেয়ে 85 নম্বর পেয়ে কাট অফ ক্লিয়ার করে দৌড়ে চলে যাবে। ঠিক আছে, চলে এসো। তাহলে এইখানে কি কি কোর্স রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো যারা রেলের প্রিপারেশন করবে তাদের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যারা এসএসসির প্রিপারেশন করতে চাও এসএসসির ফাউন্ডেশন ব্যাচ। স্যার ফাউন্ডেশন ব্যাচ মানে কি? ফাউন্ডেশন ব্যাচ মানে পুরো বেসিক থেকে পড়ানো হবে, ধরে ধরে পড়ানো হবে, যারা কিছু জানে না সেই জিরো লেভেল থেকে পড়ানো হবে। তুমি যদি ভাবো স্যার আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডেতে নই, তা আমি পড়বো কি করে, আমার তো রেলে সায়েন্স আসবে, তোমাকে পুরো একেবারে জিরো লেভেল থেকে পড়াবো, যেখান থেকে তুমি জানো না। আমি ধরে নেবো তুমি কিছু জানো না, জিরো লেভেলে আছো, সে মাধ্যমিক লেভেলে কবে পড়েছো ভুলে গেছো, আমি পুরো সেখান থেকে আস্তে 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 আপডেট করে উঠবো। ঠিক আছে, তাহলে এখানে পুলিশ ফাউন্ডেশন রয়েছে, প্রত্যেকটা স্যার ম্যাডামই আমাদের সেইভাবেই পড়ায়, একেবারে জিরো লেভেল থেকে আস্তে আস্তে আপডেট লেভেলে তোমাদেরকে নিয়ে যায়। যদি ভাবো স্যার আমি শুধু সায়েন্স পড়বো বা শুধু ম্যাথ পড়বো, শুধু রিজনিং পড়বো, তার জন্য কিন্তু আমাদের পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ ব্যাচ আছে, তুমি যুক্ত হয়ে যেতে পারো। বা কম্বো স্পেশাল রয়েছে আমাদের, যেখানে তুমি এসএসসি রেল পুলিশ সব একসঙ্গে পেয়ে যাবে কম্বো স্পেশালে, সেখানে তুমি যুক্ত হতে পারো। কি কি সুযোগ সুবিধা পাবে লেখা আছে, আমি তো বলে দিলাম, একবার এখান থেকে দেখে নেবে। লাইভ ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস পরে রেকর্ডেড আকারে থাকবে তোমার কাছে যতদিন তোমার ভ্যালিডিটি থাকবে। চলে এসো, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে আরও জানতে আমাদের টেকনিক্যাল টিম রয়েছে, তোমাকে সাহায্য করবে, কল করে নেবে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার টেকনিশিয়ান 2024 একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, বলেছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করতে, প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে পেপসিন কাজে লাগে। এই পেপসিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এই পেপসিন উৎপন্ন হচ্ছে, এখানে অপশন অনুযায়ী আমার কি উত্তর হবে, আমাদের পাকস্থলী থেকে উৎপন্ন হচ্ছে। পাকস্থলী থেকে উৎপন্ন হচ্ছে, পেপসিন উৎপন্ন হচ্ছে, এবং পাকস্থলীর মধ্যে আমাদের একটা গ্রন্থি আছে যাকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। কি বলি আমরা এখানে? গ্যাস্ট্রিক গ্রন্থি আছে পাকস্থলীর মধ্যে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে পেপসিন। এই পেপসিন কি করছে? প্রোটিন জাতীয় যে খাবারগুলো আমরা খাচ্ছি তার উপর গিয়ে কাজ করছে। স্যার প্রোটিন জাতীয় খাবার কোনগুলো? স্যার মাছ মাংস ডিম, একদম মাছ মাংস ডিম দুধ, ওর মধ্যে প্রোটিন রয়েছে, এবং সেই প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে কি করছে? পেপটাইডে পরিণত করছে, সরল অংশে পরিণত করছে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। তাহলে পেপটাইড আর অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে কি বাবা? না, আমাদের পেপসিন। স্যার পেপসিনটা কি তাহলে? পেপসিনটা হচ্ছে উৎসেচক, যে খাবারকে ভাঙছে, এটা হচ্ছে তোমার উৎসেচক, যে খাবারকে ভেঙে দিচ্ছে পেপসিন। কিসে ভাঙছে? পেপটাইড অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিচ্ছে। কোন খাবারকে ভাঙছে? প্রোটিন জাতীয় খাবারকে। স্যার প্রোটিন জাতীয় খাবার কোনগুলো? না, মাছ মাংস ডিম দুধ এগুলো। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে সক্রিয়তা সিরিজ অ্যাক্টিভিটি সিরিজ বলা হয়, মাঝখানে কোন ধাতু আছে? ধাতুর সক্রিয়তা শ্রেণী তোমাকে জানতে হবে। এখান থেকে বারবার প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা শিফটে ধরে ধরে প্রশ্ন দিয়েছে। একটা শিফটে দিয়েছে, পরের শিফটে দেয়নি, তারপরের শিফটে দিয়েছে, পরের শিফটে দেয়নি, তারপরের শিফটে দিয়েছে, আবার পরপর দুটো শিফটে পরপর দিয়ে দিয়েছে। তাহলে গ্রুপ ডির পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে তুমি দেখতে পাবে প্রত্যেকটা শিফটে ধরে ধরে কোশ্চেন দিয়েছে। 101টা শিফটের মধ্যে ধরে নাও
60 থেকে 70 খানা শিফটের মধ্যে এই অ্যাক্টিভিটি সিরিজ দিয়ে প্রশ্ন দিয়েছে। চলে এসো অ্যাক্টিভিটি সিরিজ তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা শ্রেণী, পুরো ভালো করে মুখস্থ করে নেবে, স্ক্রিনশট তুলে নাও। এই ধাতুর অ্যাক্টিভিটি সিরিজের ওপরে কি আছে? ওপরে রয়েছে আমাদের কে। বলে স্যার এটা কে? এটা কে মানে হচ্ছে পটাশিয়াম। এটা কে না, এটা কে মানে পটাশিয়াম। তারপরে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, বিএ মানে বেরিয়াম, ক্যালসিয়াম, এরকম করে আমাদের ধাতুগুলো রয়েছে। স্যার ওপরের দিকে যারা আছে তারা কি? তারা হচ্ছে অতি সক্রিয়। তারা হচ্ছে অতি সক্রিয়, মানে ওদেরকে তুমি বায়ুতে রাখতে পারবে না, ওরা সঙ্গে সঙ্গে কি হবে, কারোর না কারোর সঙ্গে রিয়াকশন করে নেবে। যেমন এই পটাশিয়াম, সোডিয়াম, এরা ঠান্ডা জলের সঙ্গে রিয়াকশন করে নেবে, এরা বায়ুর অন্য কোনো উপাদানের সঙ্গে রিয়াকশন করে নেবে, এরা স্বাধীনভাবে থাকতেই পারবে না, এরা স্বাধীনভাবে থাকতেই পারবে না। তাহলে স্যার আমরা কোথায় রাখবো এগুলোকে? এগুলোকে আমরা জলের নিচে, কেরোসিনের নিচে রাখা হয়। জলের নিচে না, সরি, কেরোসিনের নিচে আমরা রেখে দিই, কারণ জলের সঙ্গে তো রিয়াকশন করে নেবে। তাহলে কেরোসিনের নিচে আমরা এগুলোকে রেখে দিচ্ছি। আর এই যে মাঝখানে ধাতুগুলো রয়েছে, এই মাঝখানে ধাতুগুলো কি করে না, এরা মিডিয়াম লেভেলের সক্রিয়, মানে এরা ঠান্ডা জলের সঙ্গে রিয়াকশন করছে না, এরা গরম জলের সঙ্গে রিয়াকশন করছে, এরা স্টিমের সঙ্গে রিয়াকশন করছে, কিছু কিছু শর্তাবলী প্রয়োগ করতে হচ্ছে তারপরে রিয়াকশন করছে। তাহলে এরা হচ্ছে তোমার একটু কম সক্রিয়। আর নিচের দিকের গুলো তো একদম কম সক্রিয়। এই হাইড্রোজেনের পরে যে ধাতুগুলো আছে, এখানে দেখো কপার, মার্কারি, তারপরের যে ধাতুগুলো সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এটা হচ্ছে একদম কম সক্রিয়। এরা তোমার বাতাসের মধ্যে রেখে দেবে, এরা স্বাধীনভাবে থাকবে, কারোর সঙ্গে রিয়াকশন করবে না। এই জন্য তো লোকে গোল্ডের জিনিসপত্র পরে, গোল্ড সহজে কি হয়, গোল্ডের উজ্জ্বল নষ্ট হয় না, সোনার উজ্জ্বল নষ্ট হয় না, কারোর সঙ্গে রিয়াকশন করবে না। ঠিক আছে, এ হচ্ছে তোমার কম সক্রিয়। তাহলে নিচের দিকের গুলো কম সক্রিয়, এগুলো মিডিয়াম লেভেলের সক্রিয়, এগুলো হচ্ছে তোমার অতি সক্রিয়। তাহলে এখানে চেয়েছে আমার কি বাবা, চেয়েছে মাঝখানে কোন ধাতু আছে। তাহলে সক্রিয়তা শ্রেণীর মাঝখানে আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, সোনা। দেখো পটাশিয়াম, সোডিয়াম তো হবে না, উপরের দিকে রয়েছে, তাই তো। আর সোনা নিচের দিকে আছে, এটাও হবে না। তাহলে আয়রন হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশন এ। ভালো করে এখানে সিরিজটা দেখবে, আয়রন দাদা আমার এখানে রয়েছে, তাহলে মাঝখানের দিকে রয়েছে আয়রন, এফি লোহা। চলে এসো পরের কোশ্চেনে। দেখো সেম কনসেপ্টের উপরে টেকনিশিয়ান পরীক্ষাতেও প্রশ্ন দিয়েছে, আরআরবি টেকনিশিয়ান 2024। বলেছে নিম্নলিখিত কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে রিয়াকশন করে? ঠান্ডা জলের সঙ্গে রিয়াকশন কে করবে? অ্যালুমিনিয়াম করবে না, জিঙ্ক করবে না, আয়রন করবে না, সোডিয়াম, একদম সোডিয়াম, পটাশিয়াম, এরা কি করবে? ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে। কেন করবে? কারণ এরা অতি সক্রিয়, এরা সক্রিয়তা শ্রেণীর একদম ওপর দিকে রয়েছে। সোডিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম অতি সক্রিয়। ঠিক আছে, তাহলে এই সক্রিয়তা শ্রেণী তোমাকে জানতে হবে। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? গ্রিন হাউস এফেক্ট তৈরি করছে। গ্রিন হাউস গ্যাস আমরা জানি যে গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে। গ্রিন হাউস গ্যাসগুলো এই যে সূর্যের থেকে যে রশ্মিগুলো আসছে, অবলোহিত রশ্মি, সে অবলোহিত রশ্মি পৃথিবী পৃষ্ঠে পড়ছে, পড়ে তারপর কি হচ্ছে না, এরা প্রতিফলিত হয়ে বাইরের দিকে আবার চলে যাচ্ছে। তাহলে অন্যান্য গ্রহের মধ্যে বায়ুমণ্ডল থাকে না, সেই জন্য অন্যান্য গ্রহের ক্ষেত্রে কি হয় না, সূর্যের রশ্মি পড়ে, পড়ে আবার ওরা হচ্ছে প্রতিফলিত হয়ে সমস্তটা বেরিয়ে যায়। কিন্তু পৃথিবী তেমন নয়, পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর ওপর স্তরে বায়ুমণ্ডল আছে আছে আছে। তাহলে এরা কি করে, এই বায়ুমণ্ডলের বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান আছে। ট্রোপোস্ফিয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, ওজোন গ্যাস আছে, মিথেন গ্যাস আছে, নাইট্রাস অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে। তাহলে এরা কি করছে, এরা বলছে যে দাদা অবলোহিত রশ্মি সূর্য থেকে যে আসছে ভূপৃষ্ঠে পড়ছে, এরা আবার যখন ফিরে যাচ্ছে এদেরকে যেতে দিচ্ছে না। না দাদা আপনারা থেকে যান, আপনারা যাবেন না আমাদের ছেড়ে। এই জন্যই বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো কি করছে, এদেরকে রেখে দিচ্ছে, পৃথিবীর টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে। এরা যদি না থাকতো তাহলে অসুবিধা হতো। কেন অসুবিধা হতো? তাহলে পারে সমস্ত সূর্যের রশ্মিগুলো পৃথিবী ছেড়ে চলে যেত, দিনের বেলা উত্তপ্ত হতো পৃথিবী পৃষ্ঠ, কিন্তু রাত্রেবেলা যেহেতু সমস্ত সূর্যরশ্মি চলে যেত, তাহলে রাত্রেবেলা মাইনাসে টেম্পারেচার হয়ে যেত। যেরকমভাবে বুধ গ্রহ, যেরকমভাবে অন্যান্য গ্রহ, বৃহস্পতি গ্রহ বা অন্যান্য গ্রহের ক্ষেত্রে যেরকম হয়, দিনের বেলা টেম্পারেচার অনেক বেশি হয়, রাত্রেবেলা অনেক টেম্পারেচার মাইনাসে চলে যায়। কেন? বায়ুমণ্ডল নেই। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে সেরকম হয় না, তার কারণ পৃথিবীর এই যে বায়ুমণ্ডলের স্তর, এই সমস্ত যে গ্যাসীয় উপাদান, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরা কি করে, এরা এই সূর্যের রশ্মিকে রেখে দেয়, পৃথিবীর টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে সেই জন্য পৃথিবীতে জীবজগৎ বসবাস করতে পারছে। কে পাচ্ছে? জীবজগৎকে বসবাস করার উপযোগী করছে। কিন্তু বর্তমানে কি হয়েছে, এই উপকারী গ্যাসগুলোকে, গ্রিন হাউস গ্যাসগুলোকে মানুষ আরও বাড়িয়ে দিচ্ছে, আরও বাড়িয়ে দিচ্ছে, আরও বাড়িয়ে দিচ্ছে। আরও বাড়িয়ে দেওয়ার কারণের জন্য কি হচ্ছে না, এর পার্সেন্টেজ এত বেড়ে যাচ্ছে, যা থাকার কথা তার থেকে আরও বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য পৃথিবী, ওদের তো কাজ বায়ু সূর্যের রশ্মিকে রেখে দেওয়া, তো ওদের কাজ ওরা করে যাচ্ছে। যত ওদের বাড়িয়ে দিচ্ছে
সূর্যের রশ্মিকে আটকে রাখছে আটকে রাখছে আটকে রাখছে, এরপরে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়ার ফলে কি হচ্ছে না, পৃথিবীতে জীবজগৎ বসবাসের পক্ষে আবার অনুপযুক্ত হয়ে যাচ্ছে। এবং এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এটাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন নাম দিচ্ছি। তার জন্য দায়ী প্রায় মনে রাখবে 55% বর্তমানে কার্বন ডাইঅক্সাইড CO2, এবং তারপরে রয়েছে আমাদের মিথেন, তার আগে চলে এসছে সিএফসির পরিমাণ বেড়ে যাচ্ছে। স্যার সিএফসি মানে কি, ক্লোরোফ্লুরোকার্বন। স্যার ক্লোরোফ্লুরোকার্বন এই কার্বন যেটা আমাদের বাড়িতে এসি থেকে বেরোচ্ছে, ফ্রিজ থেকে বেরোচ্ছে, একদম ঠিক ধরেছো, আমাদের বাড়িতে ফ্রিজ এসি থেকে বেরোচ্ছে এই সিএফসি 14%, এবং মিথেন রয়েছে 12%-এর মতো। N2O নাইট্রাস অক্সাইড এরও পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে 6%। H2O মানে জলীয় বাষ্প, এখানে জলীয় বাষ্প বলেছে, তাহলে জলীয় বাষ্প হচ্ছে তোমার 13% মতো সাহায্য করছে গ্রিন হাউস এফেক্ট তৈরি করতে। তাহলে এখানে উত্তর কি হবে, কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী কে? স্যার কার্বন ডাইঅক্সাইড 50%-এরও বেশি দায়ী। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এই যে কনসেপ্ট তোমাদেরকে বলছি, এই কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে। আমি তো কোশ্চেনের উপরে যেটুকুনি লাগবে সেইটুকুনি কনসেপ্ট বলছি, কিন্তু বাদবাকি যদি পুরো কনসেপ্ট তুমি জানো, ভালো করে জানো, এখানে সময় কম, আমি তাড়াহুড়ো করে বলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? যারা বুঝছে, যারা একটু পড়েছে তারা বুঝতে পারবে, যারা পড়নি ভাই বেসিক থেকে পড়ছো তাদেরকে একেবারে বেসিক থেকে পড়তে হবে, জিরো লেভেল থেকে পড়তে হবে, নাহলে কিন্তু পারবে না। হ্যাঁ, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তাহলে মাথার উপর দিয়ে রকেটের মতো বেরিয়ে যাবে। একটা কোশ্চেন দিয়েছে এখানে দেখো, বলেছে আরআরবি গ্রুপ ডি একটি স্থির বস্তুকে যখনই স্থির বস্তু হবে ওর প্রাথমিক বেগ শূন্য ধরে নেবে, নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, উপর থেকে ফেলে দেওয়া হলো, বাবা তুমি পড়ে যাও, এটি 3 সেকেন্ডে টাইম দেওয়া আছে 3 সেকেন্ড, এবং 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিতে ত্বরণে নিচে পড়ছে। তাহলে জি এর মান দেওয়া আছে, এখানে জি মানে হচ্ছে এ, অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে পড়ছে। চূড়ান্ত বেগ কত হবে? 3 সেকেন্ড পরে ওর বেগ কত হবে জানতে চেয়েছে। 3 সেকেন্ড পরে বেগ কত হচ্ছে? স্যার আমরা ফর্মুলা জানি v = u + at, কিন্তু এখানে এর জায়গায় কি বসবে? জি বসে যাবে। তাহলে v এর মান বার করতে হবে, u এর মান স্থির বস্তু 0, g এর মান স্যার 10 রয়েছে, t এর মান স্যার 3 রয়েছে, তাহলে v = 3 × 30 হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে অন্তিম বেগ 30 মিটার পার সেকেন্ড। উড়িয়ে দেবে ছেলেপিলে, যারা আমার কোর্সে আছে এইসব ছেলেপিলে, যারা কোর্সে আছে, যারা ক্লাস করছে, কমেন্ট বক্সের মধ্যে লিখবে যে এইসব অঙ্ক তোমাদের করিয়েছে কিনা। যারা কোর্সে রয়েছে তারা কমেন্ট বক্সের মধ্যে লিখবে এইসব কোশ্চেন ধোঁয়া করে দেবে তোমরা, ঠিক আছে? ধোঁয়া হয়ে যায়গা। চলে এসো পরের কোশ্চেন। একটি জীবের কোষে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? একটি জীবের কোষে কোষ প্রাচীর কোথায় রয়েছে? দেখো, প্রাণী কোষের প্লাজমা মেমব্রেনের ঠিক ভিতরে। প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়াই যায় না পাগলা, প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়াই যাবে না, তাহলে এখানে প্রাণী কোষে উৎপন্নই হবে না, ভুল। স্যার উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা, প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা, তাহলে কোষ পর্দার ভেতরে না, ভেতরে নয়। প্রাণী কোষে প্লাজমা মেমব্রেনের বাইরে না, প্রাণী কোষে থাকেই না। উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেনের ঠিক বাইরে, একদম সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কোষ পর্দার বাইরে অবস্থান করে। স্যার কোথায় অবস্থান করছে, কেমন ভাবে অবস্থান করছে, একটু ছবি দেখি। দেখো এই হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষের চিত্র, উদ্ভিদ কোষের কি এটা চিত্র। এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ বাইরে কি রয়েছে আমাদের, বাইরে রয়েছে সেল ওয়াল কোষ প্রাচীর, বাইরে রয়েছে সেল ওয়াল কোষ প্রাচীর, এবং তার ভেতরে কি আছে? কোষ পর্দা, যাকে বলছি আমরা প্লাজমা মেমব্রেন। আর তার ভেতরে কি আছে? তার ভেতরে এই যে নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু, এই সমস্ত মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলগি বডি, এগুলো ভেতরে রয়েছে। তাহলে বাইরে কোষ প্রাচীর, তারপরে কোষ পর্দা, তারপরে আছে কি আমাদের বর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলো রয়েছে। তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি আছে? প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, এটা কোষ পর্দা থেকে স্টার্ট করছে, প্লাজমা মেমব্রেন থেকে স্টার্ট করছে, তার ভেতরে কি আছে? তার ভেতরে নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু, এরকম রয়েছে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে। স্যার কোষ প্রাচীরের উপাদান কি? কোষ প্রাচীরের উপাদান মনে রাখবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো নিয়ে তৈরি হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার নিচের কোনটা মেয়েদের যৌন পরিপক্কতার লক্ষণ নয়? মেয়েদের ক্ষেত্রে যৌন পরিপক্কতা বা বয়ঃসন্ধি আমরা বলি, সেই বয়ঃসন্ধির লক্ষণ নয় কোনটা? বলেছে কণ্ঠস্বর ফাটা, তৈলাক্ত ত্বক, স্তনের আকার বৃদ্ধি, ঋতুস্রাব। দেখো উত্তর কি হবে, কোনটা লক্ষণ নয় বলেছে? উত্তর হয়ে যাবে কণ্ঠস্বর ফাটা, এটা হবে না। কেন? কারণ এগুলো হয়, তৈলাক্ত ত্বক হবে, স্তনের আকার বৃদ্ধি হচ্ছে, ঋতুস্রাব হচ্ছে, কিন্তু কণ্ঠস্বর মেয়েদের ক্ষেত্রে যত বয়স বাড়ে তত কণ্ঠস্বর কি হয়ে যায়? ফাটা হয় না। ছেলেদের ক্ষেত্রে ফাটা হয়, দেখো আমার গলার আওয়াজ ফাটা আওয়াজ, তাই তো কৌশিক? তাহলে গলার আওয়াজ হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে কি হয়ে যায়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফেটে যায়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বয়ঃসন্ধিকালের পর থেকেও কি হয়ে যাচ্ছে না, কণ্ঠস্বর সুরেলা হয়। মেয়েদের ক্ষেত্রে কি হয়? কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বেড়ে যায়। তাহলে এটা আমার উত্তর হবে না। চলে এসো পরের কোশ্চেন। পরের প্রশ্ন দেওয়া আছে,
শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? উত্তর হবে স্যার অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ, তার সঙ্গে স্থিতিস্থাপক তরঙ্গ। অনুদৈর্ঘ্য প্লাস স্থিতিস্থাপক তরঙ্গ হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ। কেমন ভাবে চলে স্যার? দেখো ছবি, যদি শব্দ যখন উৎপন্ন হয় সেই শব্দ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, শব্দ সবসময় মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না, এবং এটা হচ্ছে কঠিন মাধ্যমে বেশি যায়, কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি হয়, তারপরে তরলে, তারপরে গ্যাসে। তাহলে গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের কানে যখন আসছে এই শব্দটা, গ্যাসকে স্থান পরিবর্তন করাচ্ছে না, কিন্তু এই যে তরঙ্গটা যাচ্ছে সেই তরঙ্গটা এই বায়ুর মধ্যে দিয়ে বা অন্য কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এ হচ্ছে তোমার কি হয়, এ হচ্ছে একটা জায়গায় ঘন হয়ে যায়, একটা জায়গায় লঘু হয়ে যায়, ঘন হয়ে যায়, আবার কিছুক্ষণ গিয়ে লঘু হয়ে যাচ্ছে, আবার ঘন হচ্ছে, লঘু হচ্ছে। ঠিক আছে, তাহলে ঘন লঘু করে দাদা সাইড যেরকম হয় না, দাদা একটু সাইড দেখি, সাইড 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 করে করে আস্তে আস্তে চলে গেলে। ঠিক আছে, তাহলে শব্দ তরঙ্গ তাই সাইড সাইড দিয়ে আস্তে আস্তে মাধ্যমের কণাগুলোকে কোনো পরিবর্তন না করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাচ্ছে, হ্যাঁ তোমার কানে চলে যাচ্ছে। এটাকে আমরা বলছি কি কিরকম পদ্ধতি? অনুদৈর্ঘ্য পদ্ধতি। অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে ব্যাটা চলে যাচ্ছে। কিন্তু যদি সেখানে আমাদের আলোক তরঙ্গ হয়, আলোক তরঙ্গ কিন্তু এইভাবে যাচ্ছে না, আলোক তরঙ্গ যাচ্ছে এরকম ভাবে মাধ্যমের কণাগুলোর সঙ্গে লম্বভাবে যাচ্ছে, মাধ্যমের সঙ্গে কি হচ্ছে, লম্বভাবে যাচ্ছে। এটাকে বলছি আমরা তির্যক তরঙ্গ। কি তরঙ্গ? তির্যক তরঙ্গ যাচ্ছে। ঠিক আছে, আর এখানে কি যাচ্ছে দেখো, মাধ্যমের সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে, এটা হচ্ছে লম্বভাবে যাচ্ছে, এটা হচ্ছে সমান্তরালভাবে যাচ্ছে। এই শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। চলে এসো পরের কোশ্চেনে। দেয়া আছে পারমাণবিক সংখ্যা মানে কি? জলের দরে ফলের রসের মতো কোশ্চেন যারা আমার কাছে পড়েছে। দেখো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে আমরা বলি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হয়ে যাবে, কিন্তু এখানে উত্তর ইলেকট্রন সংখ্যা হবে। যদি আমরা পারমাণবিক সংখ্যা বলি, অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে প্রোটন সংখ্যা, কিন্তু ইলেকট্রন সংখ্যা হয় কারণ পরমাণুর মধ্যে যে কটা প্রোটন থাকে সে কটাই ইলেকট্রন থাকে। পরমাণুর মধ্যে যে কটা প্রোটন থাকে সে কটা ইলেকট্রন থাকে, এবং এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা নাম দিয়ে দিই। যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে হিলিয়াম আছে, এখানে হিলিয়াম আছে, এই হিলিয়ামের মধ্যে দেখো মনে করো এখানে ভেতরে দুটো প্রোটন আছে, আর বাইরে দেখো দুটো কি আছে, ইলেকট্রন আছে। তাহলে এই দুই সংখ্যাটা, যে কটা প্রোটন আছে সে কটা ইলেকট্রন আছে, তাহলে এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 2, এবং এটাই হচ্ছে আমার জেড নাম্বার, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আর ভেতরে যে কটা প্রোটন আছে দেখো, প্রোটন কটা আছে, দুটো আছে। আর নিউটন কতগুলো আছে? নিউটন হচ্ছে দুটো আছে। নিউটন একই থাকতে পারে আবার নাও থাকতে পারে, এখানে প্রোটন দুটো ইলেকট্রন দুটো থাকবেই, বা যে কটা প্রোটন থাকবে সে কটা ইলেকট্রন থাকবে, কিন্তু নিউটন সংখ্যা সমান হতেও পারে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের সঙ্গে, নাও হতে পারে, হয়তো তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে, হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা, এই প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার যে যোগফল, এটাকে আমরা বলি ভর সংখ্যা। এটা হচ্ছে এখানে 2 + 2 আছে, যদি তিনটে হতো এখানে তাহলে 3 হয়ে যেত এখানে, তাহলে তখন 2 + 3 হতো, তাহলে এখানে 5 হয়ে যেত ভর সংখ্যা। আর পরমাণুকে লেখা হয় কিভাবে? যেমন যেমন পরমাণুকে তখন লেখা হবে এক্স দিয়ে দিলাম, এখানে নিচে হচ্ছে 2, মানে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর উপরে হচ্ছে ভর সংখ্যা 5। এর ক্ষেত্রে লেখা হয়েছে 4 দেয়া ছিল, দুটো ইলেকট্রন, দুটো প্রোটন, দুটো নিউট্রন রয়েছে, তাহলে 4 হচ্ছে আমার ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা 4 লিখেছে, পারমাণবিক সংখ্যা 2 লিখেছে। তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যা সমান হবে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। স্যার লিখবো কিভাবে? লিখবো হচ্ছে আমরা ওপরে ভর সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যা। একটা তোমাকে আমি বাড়ির জন্য HW দিচ্ছি, বাড়ির জন্য একটা HW দিচ্ছি, একটা ছবি আঁকছি আমি এখানে, এখানে একটা ছবি আঁকলাম, এখানে প্লাস কণা রয়েছে 1 2 3 4 5 6টা, এখানে দিলাম নিউটন আছে 1 2 3 4 5 6টা 7টা, তাহলে নিউটন দিয়ে দিলাম 7টা, প্রোটন দিলাম 6টা, বাইরে ইলেকট্রন প্রথম কক্ষপথে, ভোলা প্রথম কক্ষপথে আছে 2টো, তারপরের কক্ষপথে দিয়ে দিলাম 1 2 3 4টে, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন দিয়ে দিলাম তোমাকে 6টা দিয়ে দিলাম। এই পরমাণুর নাম মনে করো এক্স রয়েছে, তাহলে এই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে, কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো নিউট্রন আছে তুমি পেয়ে গেলে এখান থেকে। প্রোটন আছে এখানে 6টা, ইলেকট্রন 6টা, নিউট্রন আছে 7টা। তুমি বলবে এর জেড নাম্বার কত, এর পারমাণবিক সংখ্যা কত, তুমি বলবে এর ভর সংখ্যা, এর এ সংখ্যা কত, কমেন্ট বক্সের মধ্যে বলবে। আর পরমাণুটাকে আমরা কিভাবে লিখবো, পরমাণুটাকে আমরা কিভাবে, এটাকে নিউক্লাইড বলা হয়, এই নিউক্লাইডকে আমরা কিভাবে ডিনোট করব সেটাও তুমি আমাকে বলবে কমেন্ট বক্সের মধ্যে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে ক্লাস কেমন লাগছে, কোশ্চেন করছি আমরা, কোশ্চেনের সঙ্গে কনসেপ্ট জানছি আমরা, এবং তার আশেপাশের টপিকগুলো আমরা জানছি, যাতে কিনা আগামী দিনের পরীক্ষায় আমাদের সুবিধা হয়। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে, এবং পরের পার্ট তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।